this is stranger than fiction. সত্য এমন এক জিনিস যা বাস্তবতাকেও হার মানায়। The truth. আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা আমরা কোনোদিন খুঁজে পাই না, যার ব্যাখ্যা আমরা খুঁজতে থাকি অনন্তকাল ধরে। কেমন করে হলো, কেন হলো? মানুষের জীবনে এমনই ঘটে যাওয়া কিছু অব্যক্ত অব্যাখ্যায়িত ঘটনা নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন দ্য হরর সেগমেন্ট, দ্য আনবিলিভেবল ট্রুথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মিস্ট্রি। আপনি যখন বিমগ্ন চিত্তে হররের গল্পটি শুনছেন, ঠিক সেই মুহূর্তে পুরো ঘরে হয়তো একটা বাতাস খেলে গেল। কি অদ্ভুত! চারপাশের দরজা জানালা সবকিছু বন্ধ। বাতাসটা আসলো কোথা থেকে? আপনি যখন বিমগ্ন হয়ে এই মুহূর্তে কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন, ঠিক আপনার পেছনে জানালায় একটা অবয়ব ঘোলাটে চোখে তাকিয়ে আছে আপনার দিকে। কখনো অনুভব করেছেন রাতে যখন বিছানা থেকে উঠে আপনি যাচ্ছেন হয়তো এ ঘরে বা ও ঘরে বা বাথরুমে, ছুপ ছুপ পায়ে কিছু একটা কি আপনার সঙ্গে হেঁটে যাচ্ছে? কখনো অনুভব করেছেন? আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাবো, এই গল্পটা কেউ লিখে পাঠায়নি। এই গল্পটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। যতবার আমি ওর কাছ থেকে এই কথাগুলি শুনি, ততবার খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে। ততবার আমি অনুভব করি প্রচণ্ড শীতে যেন আমার সারা শরীর কুঁকড়ে ওঠে। হোক সেটা গরমের সময় অথবা শীতের সময়। চৈতন্য নামে এক লোক ছিল। সম্ভবত খুলনা অঞ্চলের দিকের ঘটনা এটি। চৈতন্য এক প্রকার বেকার জীবন যাপনই করতেন। সুন্দরবনের খুব কাছাকাছি ছোট্ট একটা গ্রামে চৈতন্য থাকতো। আমার বন্ধুটির বাড়িও ঠিক সেদিকেই, তবে চৈতন্যের গ্রামে নয়, তার থেকে আরো দু একটি গ্রাম দূরেই। ছোটবেলায় বাপ মা হারিয়ে চৈতন্য নিজে নিজে বড় হয়েছে। চৈতন্য দিনের বেশিরভাগ সময় সুন্দরবনেই কাটাতো। বনের গাছপালা, মাছ শিকার, মধু সংগ্রহ, এসব করেই সময় কাটত চৈতন্যের। তিন কুলে চৈতন্যের কেউই ছিল না। একা একাই থাকতো চৈতন্য। ছোট্ট একটা কুড়ে ঘর না বলে ছাপড়া বলাই ভালো। কোনো মতে বাঁশ পাতা দিয়ে তৈরি ছিল তার ঘরটি, তাও গ্রামের প্রায় শেষ সীমানায়। চৈতন্যের বয়স যখন 13 বা 14 কাছাকাছি, হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায় চৈতন্য। যদিও চৈতন্যের তিন কুলে কেউই ছিল না, তারপরও যারা তাকে চিনতো জানতো অনেকেই খোঁজ করেছে এদিক সেদিক।
অনেক খোঁজাখুঁজির পর চৈতন্যকে না পেয়ে সবাই ভেবেছে হয়তো চৈতন্য বাঘের হাতে মারা পড়েছে। ঠিক 7 বছর পরে হঠাৎ করে চৈতন্যকে আবারও দেখা যায়। এবার চৈতন্য যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু খুব অদ্ভুত যে বিষয়টি, চৈতন্যের বাঁ পাশের গালে ভয়ঙ্কর একটা থাবার চিহ্ন। সবাই যখন চৈতন্যকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, চৈতন্য কেমন যেন বিমর্ষ হয়ে পড়ে থাকতো। যতদূর জানা যায় বাঘের আক্রমণে পড়েছিল চৈতন্য, কিন্তু এই দীর্ঘ 7 বছর কোথায় ছিল, কিভাবে ছিল, কি করেছে চৈতন্য, কেউ জানতো না, কেউ জানেও নি। সেদিন ছিল অমাবস্যার রাত, ঘোর নিকষ কালো অমাবস্যা। এতই নিকষ কালো যে অন্ধকার রাতে নিজের হাত পা পর্যন্ত দেখা যায় না, এতটাই কালো। রাত তখন ঠিক 1টার কাছাকাছি। হঠাৎ করে প্রচন্ড আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে যায় পুরো গ্রাম। গভীর রাতে অন্ধকার ভেঙে মানুষ লাঠি সোঁটা যার হাতে যা ছিল বেরিয়ে আসে। এর পরের দৃশ্য দেখে সবাই খুব স্তব্ধ হয়ে যায়। চৈতন্যের বাড়ি ঠিক গ্রামের যেই প্রান্তে ছিল, ওই প্রান্ত দিয়েই মূলত এই গ্রামে প্রবেশ করতে হয়। ঠিক চৈতন্যের বাড়ির একটু সামনে ক্ষত বিক্ষত একটা লাশ পড়ে আছে। লণ্ঠনের আলোতে সবাই খুব ভালো করে খেয়াল করে দেখল লাশটা আর কারোই নয়, এই গ্রামের একমাত্র মুদি ব্যবসায়ী জামাল মিয়ার। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো হিংস্র প্রাণী তাকে খুবলে খেয়ে ফেলেছে। সারা গ্রামে সারা পড়ে যায় বাগাইছে বাগাইছে বাগাইছে। বাঘ তাড়ানোর জন্য পুরো গ্রাম তখন জেগে উঠেছে, কিন্তু বাঘের চিহ্ন কেউ খুঁজে পায়নি। এইভাবে কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। ঠিক তার 9 দিনের মাথায় আবারও সেই একই ঘটনা, সেই একই রাস্তায় একই জায়গায়। এবার মারা যান এই গ্রামের সবচাইতে বয়োজ্যেষ্ঠ লোকটি। সবাই খুব চিন্তার মধ্যে পড়ে যায়। এবার ঠিক হয় রাত জেগে পাহারা দেয়া হবে গ্রামে। প্রতি রাতেই 4-5 জন করে জেগে পাহারা দিতে থাকে। কোথায় কি কোনো বাঘ বা হিংস্র কোনো প্রাণীর ছিটে ফোঁটাও নেই কোথাও। ঠিক তার থেকে 6 দিন পরের কথা। পাহারা দেওয়ার জন্য যে 5 জন ছেলে জেগেছিল, কি জানি মনে করে তারা হাঁটতে হাঁটতে প্রায় চৈতন্যের বাড়ির কাছাকাছি চলে আসে। তাদের মাঝখান থেকে একজন বলে, চৈতন্যরে ডাকলে হয় না? ও তো একলাই থাকে, চল ডেকে তুলি চৈতন্যকে। যখন চৈতন্যের দরজায় কড়া নাড়বে, ঠিক সেই মুহূর্তে
কেমন যেন একটা গঙ্গানির মতো শব্দ শুনতে পায় সবাই। হঠাৎ করে এমন শব্দে ভরকে যায় সেই পাহারা দলের 5 জনই। ঘরের আরো কাছাকাছি যখন আসে তখন আবারও সবাই খেয়াল করে কেমন যেন একটা হিংস্র গঙ্গানির মতো আওয়াজ, গর গর করে। চৈতন্যর ঘরের যে বেড়া ছিল তা ছিল পাতার। একজন সেই বেড়ার পাতার ফাঁক দিয়ে তাকিয়ে পাথর হয়ে যায়। ঘরের ভেতর চৈতন্য শুয়ে আছে, আর ঠিক তার পাশেই 7 থেকে 8 ফুট লম্বা একটা বড় বাঘ শুয়ে আছে। একটু পরপর বাঘটা গোঙানির মতো শব্দ করছে, ঠিক যেমনটা চৈতন্য একটু পরপর করছে। সবার আর বুঝতে বাকি থাকে না এই বাঘ সেই 2 জন মানুষকে হত্যা করেছে। পুরো গ্রামে বিদ্যুৎ গতিতে রব পড়ে যায়, চৈতন্যর ঘরে বাঘ, চৈতন্যর ঘরে বাঘ। পুরো গ্রাম জেগে উঠেছিল সেদিন। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় চৈতন্যের ঘর। চৈতন্য বেরিয়ে আসে ঘর থেকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গ্রামের মানুষের মাথায় ততক্ষণে রক্ত খেলে গেছে, মারতে হবে, মারতে হবে। গ্রামের মানুষ তখন সব ক্রুদ্ধ হয়ে আছে। সবার তখন ধারণা ছিল চৈতন্য এই বাঘ নিয়ে এসেছে, চৈতন্য এই বাঘ দিয়ে হত্যা করেছে 2 জন মানুষকে। চৈতন্য যতই বুঝাতে চেষ্টা করে, কেউ শোনেনি সেদিন তার কথা। বাঁশ দিয়ে মেরে প্রথমে রক্তাক্ত করা হয় চৈতন্যকে, তারপর তাকে ছুঁড়ে ফেলা হয় সেই ঘরের মধ্যে। চারপাশে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে জীবন্ত হত্যা করা হয় চৈতন্যকে আর সেই বাঘটাকে। কি ঘটেছিল সেদিন তা আজও কেউ জানে না, কিন্তু তারপরে যা ঘটেছে তা আজও মানুষের মনে শেলের মতো বিঁধে আছে। ঘটনার শুরু ঠিক এখান থেকেই। কি যেন একটা বারবার বলতে চেয়েছিল চৈতন্য, কিন্তু কেউ শোনেনি তার কথা। জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয় চৈতন্যকে আর সেই বাঘটাকে। তার ঠিক 41 দিনের মাথায় এমনই এক অন্ধকার অমাবস্যা রাতে দুজন মানুষ ফিরছিল এই গ্রামের পথ ধরে। হঠাৎ করেই একজন কেমন একটা গরম হালকা বাতাস অনুভব করে। পরক্ষণেই যখন তাকায় তারা পরিষ্কার দেখতে পায় চৈতন্য দাঁড়িয়ে আছে সারা গায়ে দগদগে ঘা নিয়ে, আর তার পাশে
তার সেই বাঘ। গনগনে আগুন জ্বলছে সেই বাঘের চোখে। দুজনে আত্মচিৎকারে ফাটিয়ে তুলতে চায় পুরো গ্রাম, কিন্তু সম্ভব হয়নি। সকালে যখন এই দুজনকে পাওয়া যায়, তখনও একজনের কিছুটা জীবন বাকি ছিল। শুধু চৈতন্য বাঘ আগুন বলেই সেও মারা যায়। একটা ক্ষতচিহ্ন ছিল না কারো গায়ে, শুধু চোখগুলি কেমন যেন একেবারে পুড়ে ঝলসে গেছে। এমন এমন করে এক এক করে প্রায় ২৬ জন লোক ১ মাসের মাথায় মারা গিয়েছিল চৈতন্যের গ্রামে। বাকি যারা ছিল তারা শেষ পর্যন্ত সেই গ্রাম ছেড়ে চলে আসে। পুরো ঘটনাটা শুনে কাল্পনিক মনে হলেও এটাই সত্য। আজও চৈতন্যের গ্রাম বলে একটা জায়গা রয়ে গেছে। আজও সেই পথ ধরে কেউ যায় না। কোনো মানুষ না থাকতে থাকতে সেখানে গ্রামের চিহ্ন আর নেই। বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলে সেটাও এখন সুন্দরবনের একটা অংশ হয়ে গেছে। আজও অমাবস্যা পূর্ণিমার রাতে দেখা যায় চৈতন্য দাঁড়িয়ে আছে তার পাশে তার সেই বাঘটাকে নিয়ে। কি বলতে চেয়েছিল চৈতন্য? কি বোঝাতে চেয়েছিল গ্রামের মানুষকে? কেন তাকে একটুও কথা বলার সুযোগ দেয়া হয়নি? সেই কথা ভেবে আজও বেঁচে যাওয়া মানুষগুলি চোখের জল ঝরায়। হয়তো জানতো চৈতন্য কোনো কিছু। The truth is stranger than fiction.